জুনের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কারা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তথ্য জানান। পাশাপাশি তিনি কারারক্ষীদের সতর্ক করে বলেন, কেউ জঙ্গি, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তাদের জন্য কিছু ইনসেন্টিভ দেওয়া অত্যন্ত জরুরি। লালবাগ দুর্গের ভেতর ইস্ট ইন্ডিয়া কোম্পানি 18 শতকের মাঝামাঝি একটি ক্রিমিনাল ওয়ার্ড চালু করে, যা শেষ পর্যন্ত কারাগারে পরিণত হয়। ওই শতকের শেষ নাগাদ ঢাকা কারাগারে 10টি ওয়ার্ডে গড়ে 500 থেকে 550 জন বন্দী রাখা সম্ভব ছিল। দিনে দিনে রাজধানীর আয়তন আর জনসংখ্যার সঙ্গে সঙ্গে অপরাধ ও অপরাধীর সংখ্যা বেড়ে চলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের ধারণ ক্ষমতা বাড়ানোর কথা ওঠে। প্রস্তাব আসে শহরের প্রাণকেন্দ্র থেকে সরিয়ে নেয়ার। এরই ভিত্তিতে কেরানীগঞ্জে এশিয়ার সবচেয়ে বড় কারাগার তৈরির প্রকল্প হাতে নেওয়া হয় 2006 সালে, যা 2010 সালের জুন নাগাদ চালু হওয়ার কথা ছিল। 194.41 একর জমির ওপর 3টি ডিভিশনে 8,000 পুরুষ ও 300 মহিলা বন্দী রাখার ব্যবস্থা থাকছে। এতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও অন্যান্য সুযোগ সুবিধা। আগামী জুনেই কারাগারটি চালু হবে। ডেপুটি জেলার মোহাম্মদ এমনটি ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় কারা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে। আগামী জুনের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তরিত হওয়ার পর এখানকার জমির প্রায় 9 একর জায়গায় পার্ক স্থাপন করার পরিকল্পনা রয়েছে, যাতে পুরনো ঢাকাবাসী সহ দেশের সকল নাগরিক ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রতিষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা কারা স্মৃতি জাদুঘর অবাধে পরিদর্শনের সুযোগ পান। এছাড়া আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ক্রিমিনাল ডাটাবেস তৈরির উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। পরে বিশেষ দরবারে বক্তব্য দেন তিনি। দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীরা যাতে কারাগারের ভেতরে থেকে কোনো অপতৎপরতা চালাতে না পারে, সেজন্য কারা কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেন। কারাগারে যে সমস্ত জঙ্গি বা যারা বন্দী, তাদের দিকে কঠোর নজর রাখা, যে কারাগার থেকে তারা যেন আবার বাইরে তাদের যারা সাথী তাদের সাথে যোগাযোগ করে এই ধরনের কোনো আইন শৃঙ্খলা রক্ষা বা আইন শৃঙ্খলা লঙ্ঘন এই ধরনের কোনো কর্মকাণ্ডে তারা সম্পৃক্ত হতে না পারে। কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠান বা একটা দেশ চলবে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে, সেই শৃঙ্খলাটা মেনে চলতে হবে। এ সময় তিনি কারা ব্যবস্থাপনা আধুনিকায়ন ও নিরাপত্তা কঠোর করতে সিসিটিভি মনিটরিং, লাগেজ ও বডি স্ক্যানার সহ অন্যান্য প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করার উপর জোর দেন। তাদের জন্য নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর। আমরা আশা করব। এবার সারা দেশে কারাগুলোর বর্তমান পরিস্থিতি জানতে চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, সিলেট ও বরিশাল থেকে কথা বলছি মামুন আব্দুল্লাহ, আহসান হাবিব অপু, হাসিবুর রহমান বিলু, আলাদাদ এবং মুরাদ আহমেদের সঙ্গে। প্রথমে জনাব মামুন আব্দুল্লাহ, আপনার কাছে জানতে চাইবো যে 2 বছর 10 মাস কম সাজা খেটে কারাগার থেকে বেরিয়ে গিয়েছিলেন ফেনীর 2 আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য জনাব নিজামুদ্দিন হাজারী। অস্ত্র আইনের মামলায় তার 10 বছর সাজা হয়েছিল। কারাগার কর্তৃপক্ষ এটিকে জালিয়াতি বলে মন্তব্য করেছিল। এই জালিয়াতি ধরতে কারা কর্তৃপক্ষ কেন ব্যর্থ হয়েছিল এবং এই বিষয়টি সুরাহা করতে তারা এখন পর্যন্ত কি করেছে? আসলে আপনি একটি স্পেসিফিক কেস নিয়ে বলেছেন। এটি আসলে খুব স্পর্শকাতর বিষয় ছিল, কারণ যিনি জামিন জালিয়াতি করেছেন, যিনি কারাগারের কাগজপত্র জালিয়াতি করেছেন বলে আমরা খবরে জেনেছি, তিনি একজন সাংসদ। সঙ্গত কারণে বিষয়টি সারা দেশে আলোচিত হয়েছিল এবং কেন জালিয়াতি করেছিল সেটি দীর্ঘ আলোচনার বিষয়। আসলে বিষয়টি শুধু এখানে জালিয়াতি হয় নাই, আদালত ভবন থেকে শুরু করে কারাগার সব জায়গায় ছিল জালিয়াত চক্রের তৎপরতা এবং এই তৎপরতার কারণে বেরিয়ে যেতে পেরেছিল বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। বিষয়টি এখনো তদন্ত হচ্ছে এবং তদন্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা বিষয়টির ব্যাপারে বিস্তারিত বলতে পারবো না। তবে এই কথাটি আমরা বলতে পারি যে কারাগারগুলো অপরাধের একটি জায়গা বলে সাধারণভাবে ধরে নেওয়া যায়। সারা দেশের কারাগারগুলো যেমন, তেমনি চট্টগ্রাম কারাগার তার ব্যতিক্রম নয়। কারণ কারাগারগুলোতে আপনারা জানেন, যারা বিত্তশালী, প্রভাবশালী, তারা যখন কারাগারে যায় তাদের জায়গা হয় হসপিটালে, অর্থাৎ কারাগারে যে হাসপাতাল আছে সেখানে তাদের জায়গা হয়। কোনো না কোনো কারণে তারা অসুস্থ হয়ে পড়েন। কিন্তু যারা নিরীহ মানুষ, যারা মাসের পর মাস, বছরের পর বছর কারাভোগ করেন, তাদের সেই হাসপাতালে যাওয়ার সুযোগ হয় না। এটা কেন হয় না, এটা খুবই সহজেই বোঝা যায়। এবং যারা কারাগার থেকে বেরিয়ে এসছেন, আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারা জানিয়েছেন যে মাসে 10 থেকে 15 হাজার টাকা দিলে তাদেরকে হাসপাতালে থাকতে দেওয়া হয়, যদিও বা অসুস্থ না এমন রোগীকেও। আর হাসপাতালের এটি একটি বড় একটা অনিয়ম। আরেকটা অনিয়মের কথা সাধারণত শোনা যায়
যে মাদক থেকে আরম্ভ করে সবকিছু সেখানে ব্যবসা চলে, কিভাবে চলে, সেখানে যার নগদ টাকার যার কাছে বেশি থাকে সেই সেখানে প্রভাবশালী হয়। এবং এইটা আমরা দেখেছি বিভিন্ন সময় কারাগারে যে অনিয়মের ঘটনাগুলো ঘটেছে, যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে, তার নেপথ্য আমরা দেখেছি যে অনিয়মকে কেন্দ্র করে এই অস্থিতিশীলতা হয়েছে। জি, মামুন এবং আব্দুল্লাহ, চট্টগ্রাম মামুন আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমি জনাব আহসান হাবীব অপু আপনাকে জানতে চাইবো যে কথাটি মামুন ভাই আমাদেরকে জানাচ্ছিলেন যে কারাগারে বিভিন্ন অবৈধ পন্থায় মাদক এবং অন্যান্য সুযোগ সুবিধার যে ব্যবস্থা আছে, আমি স্পেসিফিক রাজশাহীর কথা আপনাকে জানতে চাইবো যে শীর্ষ সদস্যের কারাগারে যে অবৈধ পন্থায় মাদক, মুঠোফোন এই সেবা এগুলি পেয়ে থাকেন বলে আমরা শুনি, রাজশাহী কারাগারের পরিস্থিতিটা আসলে কি? হ্যাঁ, রাজশাহীর কারাগারের বিষয়ে আমি আসলে দুই পক্ষের কথা বলেছি এইভাবে, যে যারা কারা ভোগ করে সেখান থেকে বেরিয়েছেন এরকম কয়েকজনের সাথে কথা বলেছি এবং কারা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তো এখানে যারা কারাগার থেকে বেরিয়ে এসেছে তারা কিন্তু তাদের বক্তব্যটা হলো যে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভেতরে আসলে মানে বসবাস উপযোগী পর্যায়ে নয়, যাদের কারা ভোগ করছেন তাদের জন্য যে পরিবেশ থাকার কথা সেটি নেই। অন্যদিকে কারা কর্তৃপক্ষ বলছে যে এই যে কোনো সময়ের থেকে ভালো পরিবেশ, এবং যেটি মাদকের কথা বলছিলেন এইটি কিন্তু অনেক পুরাতন অভিযোগ, এবং এই অভিযোগটির সত্যতা আমরা যাদের সাথে কথা বলেছি তাদের কাছ থেকে পাওয়া গেছে সেখানে মাদকের এক ধরনের ব্যবহার আছে এবং সেখানে টাকার বিনিময়ে মাদকের প্রবেশাধিকারের ব্যাপার আছে। কিন্তু কারা কর্তৃপক্ষ আজকে রাজশাহী জেলখানার যিনি জেলর আছেন ইসমাইল হোসেন, তিনি যেটি বলেছেন যে এই বিষয়টির ব্যাপারে তারা অনেক বেশি কঠোর, এবং কারাগারের ভিতরে যাতে কোনোভাবে কোনো পন্থাতে যাতে এই প্রবেশ করতে না পারে এইসব মাদক, সেই জন্য তাদের তৎপরতা আছে। এবং সম্প্রতি একজনের কাছ থেকে যেটি গাঁজা নিয়ে প্রবেশ করার চেষ্টা করছিল তাকে সেটি নিশ্চিত করা হয়েছে এবং তার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। এর বাইরে আমি একটু বলে রাখি যে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসা আসামিরা যেটি জানিয়েছেন তারা যে সেখানে বেশ কয়েকটি বিষয়, বিশেষ করে খাবারের যে বিষয়টি, সেখানে নিম্নমানের খাবারের অভিযোগ করেছেন। থাকার বিষয়টি তারা যেটি বলছেন যে একেবারে গাদাগাদি পর্যায়ে থাকা, যেটি আমি খোঁজ নিয়ে যেটি জানতে পেরেছি যে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলর তিনি কিন্তু দাবি করছেন যে রাজশাহী কারাগারে 1460 জন আসামি থাকার ধারণ ক্ষমতা নিয়ম অনুযায়ী, সেখানে এখন আছে সেখানে 2600 জন। এরপরেও তার দাবি যেটি যে আইন অনুযায়ী আসলে 36 স্কোয়ার ফিট একজনের বরাদ্দ হিসাবে এটি বলা হলেও এই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আরও বেশি আসামি থাকলেও তিনি বলছেন যে 3500 আসামি থাকলেও সেখানেও সেটি ধারণ ক্ষমতা বেশি হয়ে যাবে না বলেই তিনি দাবি করছেন। আহসান হাবীব অপু, আপনাকে ধন্যবাদ। আমরা রাজশাহী কারাগারের পরিস্থিতি মোটামুটি বুঝতে পারলাম। জনাব হাসিবুর রহমান বিলু, বগুড়ায় কারাগারের সেবার মান, নিরাপত্তার পরিস্থিতি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? খালেক ভাই, প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আমি কয়েক বছর আগে বগুড়ায় জেলা কারাগারে গিয়েছিলাম, যেটার বয়স এখন প্রায় 131 বছর। সেটিতে কিন্তু আমি যে জিনিসটা দেখেছি যে শুরু থেকে একেবারে জেলখানা থেকে শুরু করে ভেতরের প্রত্যেকটা জায়গায় কিন্তু ভগ্নদশার মধ্যে আছে। আর যেসব অভিযোগ বিশেষ করে খাবার এবং হাসপাতালে থাকার, এটাও কিন্তু বগুড়াতে একইভাবে রয়েছে। তবে একটা বিষয় যেটা কারাগার থেকে ফিরে আসা লোকজনের কাছে আমি জেনেছি, যেটা সবচেয়ে বেশি, যে টয়লেট ফ্যাসিলিটিসটা নিয়ে কিন্তু সব শ্রেণীর কারাগারে সব শ্রেণীর লোকজনকেই ভুগতে হয়। একটি ফ্লোরে একজন করে যদি টয়লেটে যায় আর অন্তত 10 জন করে লাইনে থাকতে হয়। এই অবস্থা কিন্তু শুরু থেকে রয়েছে। আরেকটা বিষয় যেটা হয়েছে যে যদি কারাগারের ভেতরে আটক কোনো ব্যক্তির হাতে টাকা থাকে তাহলে অনেক কিছুই পাওয়া সম্ভব, শুধু মাদক নয়, এর বাইরেও আরও অনেক কিছুই পাওয়া সম্ভব। ওখানে আরেকটা বিষয় রাখা হয়েছে বগুড়ায়, সেখানে হলো ক্যান্টিন সিস্টেম রাখা হয়েছে, যেখানে বেশি পয়সা দিলে ভালো মানের খাবার পাওয়া যায়, আর না হলে সাধারণ কয়েদিদের সাথে খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আর সব মিলিয়ে যেটা হয়েছে যে সব কারাগারেই কিন্তু যে জিনিসটা লক্ষ্য করা যায় যে হাসপাতালের দিকে যাবার একটা যোগ, সেটি কিন্তু বগুড়া কারাগারেও রয়েছে। বগুড়া কারাগারেও কিন্তু হাসপাতালে যাবার জন্য কিন্তু সুস্থ লোকদের একটা বড় লাইন সবসময় আমরা লক্ষ্য করি বা জানতে পারি, এবং সেখানে মাসে 3000 টাকা পর্যন্ত নেওয়া হয় বলে জানিয়েছেন। তবে এই অঙ্কটা বাড়ে যখন কারাগারে কয়েদি বা আসামির সংখ্যা বেড়ে যায়। খালেদ ভাই। জনাব হাসিবুর রহমান বিলু, আপনাকে ধন্যবাদ। আমি জনাব আলাদাদের কাছে জানতে চাইবো যে দ্বিগুণ বন্দি আর অপ্রতুল রক্ষী দিয়ে সিলেট কারাগার চলছে এমন খবর পত্রপত্রিকায় এসেছে। আপনার কাছে এ নিয়ে এই পরিস্থিতির কোনো পরিবর্তন হয়েছে কিনা, এ নিয়ে আপনার কাছে কোনো খবর রয়েছে কিনা জনাব আলাদাদ? সিলেট জেলা কারাগার প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 200 বছর আগে। এরপরে 1997 সালে সিলেট জেলা কারাগারকে কেন্দ্রীয় কারাগারে রূপান্তরিত করা হয়। এই পরিবর্তন হলো বা রূপান্তর ঘটলো, সিলেট কারাগারে আসলে তেমন কোনো বাহ্যিক বা প্রশাসনিক তেমন কোনো পরিবর্তন এখন পর্যন্ত হয়নি। আগে যেমন জেলা কারাগার থাকতে যেখানে 500 ধারণ ক্ষমতা ছিল, সেখানে 1000 থেকে 1100 বন্দী থাকতেন। এখনও যদিও এই ধারণ ক্ষমতা বেড়ে এখন 1200 হয়েছে, সেখানে আজকেও
প্রায় 2400 বন্দী আছেন। সুতরাং বোঝা যায় যে সিলেট কারাগারে কিভাবে বন্দীরা থাকছেন। আর সিলেট যে কেন্দ্রীয় কারাগারে লোকবল তেমন বাড়েনি এখন পর্যন্ত। আজকে পর্যন্ত আমি যতদূর জেনেছি যে এখনো 25 জন কারারক্ষীর তাদের সংকট রয়েছে, এছাড়া আরও কিছু পদ খালি রয়েছে। তবে সিলেট কেন্দ্রীয় কারাগারে খাদ্যের মান কিছুটা বাড়ানো হয়েছে বলে আমার কাছে সিলেট কারাগার কর্তৃপক্ষ দাবি করেছেন। কিন্তু তারা আরও এই প্রসঙ্গে তারা আরও জানিয়েছেন যে এই যে তাদের যে নাস্তা যেটা সকালে যে নাস্তা দেওয়া হয় সেটার মান কিন্তু বাড়েনি, বরং প্রয়োজনীয় তুলনায় অনেক কম। আর নিরাপত্তার ব্যবস্থা তারা এখন যতদূর জানিয়েছেন যে তারা নিরাপত্তার ব্যবস্থা এখন মধ্যে ভালোই আছে। তবে সিলেটের কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। যারা সিলেট কেন্দ্রীয় কারাগার মহানগরীর বাইরে বাদাঘাট এলাকায় উন্নত মানের একটি কারাগার হিসাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আগামী বছর অথবা এর পরের বছর সিলেট কেন্দ্রীয় কারাগার সিলেট মহানগরী থেকে বাদাঘাট এলাকায় স্থানান্তরিত হয়ে যাবে। সবাই আশা করে বা সংসদ যারা আছেন তারা আশা করছেন যে এই স্থানান্তরের ফলে কিছুটা পরিবর্তন আসতে পারে, কারণ ওইখানে আধুনিক কারাগার নির্মাণের একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর যে কাজ চলছে বা যেভাবে গঠন প্রতিষ্ঠা করা হচ্ছে তাতেও আশা করা যায় যে একটা আধুনিক কারাগার হবে। সেখানে লোকবল প্রায় 1200, এখন যেখানে প্রায় 250 আছে। জনাব আল আজাদ, আপনাকে ধন্যবাদ। আমরা আশা করব যে খুব শীঘ্রই সেই আধুনিকায়ন সম্পন্ন হবে। জনাব মুরাদ আহমেদ, বরিশাল কারাগারে সেবার মান ও নিরাপত্তার পরিস্থিতি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ খালেদ ভাই। 147 বছর পূর্বে বরিশাল জেলা কারাগার যখন ছিল, যেটি এখন কেন্দ্রীয় কারাগার, তখন এখানে 6টি ভবন ছিল 677 জন বন্দীর জন্য। সেখানে এখন 1100-র উপরে বন্দী রয়েছে। এখানে আগের যে ভবনগুলো ছিল তার থেকে 2টো ভবন পরিত্যক্ত হওয়ায় 2004 সালে সেটুকু ভেঙে দেওয়া আছে। এখন 4টি ভবনে এখানে 1100 বন্দী রয়েছে। তো অমানবিক অবস্থা, মানবেতর অবস্থা যতটুকু হওয়া দরকার তার সবগুলোই এখানে উপস্থিত রয়েছে। বরিশাল কারাগারে 30 সিটের একটা হাসপাতাল রয়েছে, সেখানে 52, নিচে 52, উপরে অনেক সময় 80 জনও থেকে থাকেন যারা অসুস্থ হন। তো এখানে যে বিষয়টি রয়েছে যে আর নিরাপত্তার বিষয়টি যেটুকু বলা হয়েছে, বারবার বরিশাল কারাগার থেকে ঢাকা তাদের অধিদপ্তরে জানানো হয়েছে যে বর্তমান যে পরিস্থিতি এবং যে পরিমাণ চাপ বন্দীদের তাতে সুষ্ঠু মনিটরিংয়ের জন্য অন্তত 700 জন কারারক্ষী দরকার। কিন্তু প্রতিষ্ঠাকাল থেকে 196 জনকে কারাবন্দী রাখা হয়েছে, যারা ছুটিতে যান বিভিন্ন সময় এবং অসুস্থ থাকেন। এই সংখ্যা যখন ডিউটিতে দেখা যায় 162 জনে নেমে আসে, আজও সেই অবস্থায় ছিল। এই অবস্থায় আমি অন্যান্য জেলার খবরগুলো শুনছিলাম যে মাদক থেকে শুরু করে অপরাধ প্রবণতা সেখানে বেশি, তা মনিটরিংয়ের কোনো কিছু অবশিষ্ট বরিশাল কারাগারে আছে বলে মনে হয় না। যদিও কারা কর্তৃপক্ষ। আপনাকে ধন্যবাদ জনাব মামুন আব্দুল্লাহ, জনাব হাসিবুর রহমান বিলু, আমাদের অপু এবং আল আজাদ।